এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। মুভি স্ক্রিন চ্যানেলের আজকের পর্বে আমরা একটা স্বল্প বাজেটের একটি লেটেস্ট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে নো ওয়ে আপ। আর এই সিনেমাটি সম্প্রতি 2024-এ রিলিজ হয়েছে। আর এই সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছিল হচ্ছে 40 কোটি টাকা। তো যাই হোক, এই সিনেমার কনসেপ্ট হচ্ছে একটা বিমান সাগরে পড়ে যাবে, সাগরে পড়ে পানির নিচে চলে যাবে এবং তারপরে সে বিমান থেকে কিভাবে আমাদের এই সিনেমার প্রধান চরিত্র বা নায়ক নায়িকারা সার্ভাইভ করে আসবে তা নিয়ে পুরো কাহিনী এগিয়ে যাবে। কাহিনীটা যদিও সিম্পল, কিন্তু সিনেমার প্রতিটা মুহূর্তে একটা অনিশ্চয়তা কাজ করবে। কে বাঁচবে, কে মরবে, এরপর কি হবে, মানে মোটামুটি একটা টান টান ব্যাপার থাকবে আর কি। আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটির অনেক ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। আর এরকম একটা সার্ভাইভাল সিনেমা দেখলে মোটামুটি গায়ের লোম কাড়া হয়ে যাবে সবার। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি সিনেমাটি কেমন হয়েছিল। তো সিনেমার শুরুতে আমরা ইভা নামের একটা মেয়েকে দেখতে পাই, আর সে তার বডিগার্ডের সাথে এয়ারপোর্টে যাচ্ছিল। আর এখানে উল্লেখ্য, ইভা কিন্তু একজন ইংল্যান্ডের বড় রাজনীতিবিদের মেয়ে। তো ইভা যখন এয়ারপোর্টে আসে তখন তার বয়ফ্রেন্ড জেই এবং তার বন্ধু কায়েল আসে। আর ওরা মূলত সবাই মিলে একটা জায়গায় ভ্রমণ করতে যাচ্ছিল। তো এরপর সবাই ফ্লাইটে বসে যায়, কিন্তু বিমানটা টেক অফ করার পরেই ব্রিটেনের সমুদ্র সীমা পার হওয়ার আগেই অনেক জোরালোভাবে জাকাতে শুরু করে। তবে সবার কাছে ব্যাপারটা অনেক নর্মাল মনে হয়, কারণ সাধারণত বিমান টেক অফ করার পরে এরকম সমস্যা হয়। আর তখনই হঠাৎ করে ইভার বডিগার্ডের চোখ যায় হচ্ছে প্লেনের জানালা দিয়ে বাইরে, আর সে দেখতে পাই ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। আর এরপর আমরা দেখতে পাই প্লেনের এয়ার হোস্টেস আসে, আর সে বলে যে অনেকগুলো পাখি প্লেনের ইঞ্জিনের ভিতর ঢুকে গিয়েছে, আর এই কারণে ইঞ্জিন একটু সমস্যা হয়েছে। বাট এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরা এটা হ্যান্ডেল করতে পারবো, আমরা ফিরে যাব। বাট তখনই দেখা যায় প্লেনের পুরো ইঞ্জিনটাতে আগুন ধরে যায়। আর তখনই প্লেনে ঘোষণা করা হয় যে সবাই সবার সিট বেল্টটা পরে ফেলুন, আমরা একটা ক্র্যাশ ল্যান্ডিং করতে পারি। তো এর ফলে যেটা হয়, প্লেনের মধ্যে হইচই শুরু হয়ে যায় এবং প্লেনের ভিতরে যত প্যাসেঞ্জার ছিল সবাই মারাত্মক ভয় পেয়ে যায়। এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ দেখুন, একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হয়তো 2-1 জন বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু একটা প্লেন যখন দুর্ঘটনায় পতিত হয় তখন প্লেনে থাকে না জনপ্রতি একটা প্যারাশুট। আর প্লেনে প্যারাশুট কেন দেয় না, এর কারণ হচ্ছে প্যারাশুটের ট্রেনিং করতে 2-4-6 মাস লাগবে। প্লেনে যারা যাতায়াত করে তারা তো আর প্যারাগ্লাইডিং করতে পারে না, তো প্যারাশুট রাখাটাই বৃথা। তো বুঝতেই পারছেন, যখন একটা প্লেনের এই অবস্থা হবে প্যানিক করা খুবই স্বাভাবিক। তো এরপর হঠাৎ আমরা দেখতে পাই প্লেনের ইঞ্জিন থেকে একটা মেটালের টুকরো প্লেনের সাথে বাড়িকে প্লেনের বডির ভিতরে প্রবেশ করে। আর এর ফলে প্লেনে অনেক বড় একটা ছিদ্র হয়ে যায় এবং প্রচন্ড জোরে প্লেনের ভিতরে বাতাস ঢুকতে শুরু করে এবং সবকিছু নিচে পড়ে যেতে শুরু করে। আর এরই সাথে কিছু মানুষও প্লেনের নিচে পড়ে যায়। আর তখনই পুরো প্লেনটি একটি প্যাসিফিক মহাসাগরে পড়ে যায়। আর এই কারণে প্লেনের পাইলটের সাথে সাথে বিমানের সামনের কেবিনে যারা ছিল তাদেরও মৃত্যু হয়ে যায়। কিন্তু প্লেনটি এমন ভাবে ক্র্যাশ করেছে যে সামনের অংশ পানির নিচে একদম ডালে গিয়ে লাগে, আর তার নিচে অনেক বড় একটা খাত রয়েছে। কিন্তু ভাগ্যক্রমে প্লেনটি মনে করেন এমন ভাবে ভ্যাকুয়ামের মতো সাগরে ঢুকেছে, প্লেনের ভিতরে এখনো অনেক বাতাস রয়ে গিয়েছে, যার কারণে পিছনের অংশ এখনো পানি ভরেনি। মানে এখানেই পানিটা ভ্যাকুয়ামের মতোই কাজ করছে, যার জন্য পিছনের জায়গাটা বাতাসের জন্য আটকে রয়েছে। আর ওই অংশতে রয়েছে হচ্ছে ইভার বয়ফ্রেন্ড, ইভার বন্ধু, আর সাথে আরো 2-1 জন মানুষ রয়েছে। কিন্তু ইভা তার বডিগার্ডকে কোথাও দেখতে পায় না। তো ইভা মনে করে যে তার বডিগার্ড হয়তো বা মারা গিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই তার বডিগার্ড পানি থেকে উপরে উঠে আসে। আর তখন ওই দিক থেকে একটা বাচ্চার চিৎকারের আওয়াজ পাওয়া যায়, যার নাম ছিল হচ্ছে রুস। আর সে তার দাদির সাথে পানির মধ্যে আটকে ছিল। তো এরপর বডিগার্ড করে কি ওর দাদিকে এবং ওকে উঠিয়ে নিয়ে আসে। তো বুঝতেই পারছেন, বডিগার্ড খুবই সাহসী একজন মানুষ। তো বর্তমানে প্লেনে এই কয়েকটা মানুষই বেঁচে আছে আপাতত, কিন্তু বাইরে থেকে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। তো এই শব্দ শুনে ওরা অনেক ভয় পেয়ে যায়, কারণ ওরা এখন গভীর সমুদ্রে রয়েছে, যেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সি ক্রিয়েচার রয়েছে। কিন্তু বডিগার্ড সবাইকে শান্ত থাকতে বলে, আর বলে দেখো, এই প্লেনটি বর্তমানে এয়ারলকড হয়ে রয়েছে, যার কারণে এর ভিতরে খুব দ্রুত পানি আসতে পারবে না, এবং আমাদের এই পাশে মোটামুটি অক্সিজেনও রয়েছে। আর আমি আশা করছি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে সার্ভাইভ করব ততক্ষণে উদ্ধারকারী টিম এসে আমাদের সবাইকে বাঁচিয়ে ফেলবে। কিন্তু ইভা বলে আমাদের এখানে অপেক্ষা করা উচিত হবে না, আমাদের উপরে ওঠার চেষ্টা করা উচিত। আর তখন বডিগার্ড বলে দেখো, আমরা যদি উপরে ওঠার চেষ্টা করতে যাই তাহলে আমরা সবাই মারা পড়বো। প্রথমত আমরা সমুদ্রের অনেক গভীরে রয়েছি, অতখানি নিঃশ্বাস নেই যে আমরা উপরে যেতে পারবো। দ্বিতীয়ত অনেক সি ক্রিয়েচার রয়েছে। আর তাছাড়া প্রত্যেক পাইলটই ক্র্যাশ ল্যান্ডিং করার আগে অবশ্যই ফ্লাইট ইনফরমেশন বা ক্র্যাশ রিপোর্ট এয়ারপোর্টে দিয়ে দেয়। তো খুব শীঘ্রই এই লোকেশনে উদ্ধার টিম চলে আসবে। তো এখন আমাদের এখানে অপেক্ষা করা ছাড়া এবং সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, অক্সিজেন তো অনেক বেশি নেই, অক্সিজেনের অভাব দেখা দেয়। আর প্লেনে এই একটি মাত্র অক্সিজেন সিলিন্ডার বেঁচে রয়েছে। আর তখনই রুজের দাদি বলে আমাদের এই প্লেনে একজন অসুস্থ মহিলা রোগী উঠেছিলেন, যাকে অক্সিজেন লাগানো হয়েছিল, আর তার সিলিন্ডারটা সামনে রয়েছে, কিন্তু তারা তো এখন পানি নিচে ডুবে রয়েছে। তো বডিগার্ড তখন বলে সমস্যা নেই, সেই সিলিন্ডারটা আমি নিয়ে আসবো, কারণ আমাদের অক্সিজেন সিলিন্ডারের অনেক বেশি প্রয়োজন। তো এরপর বডিগার্ড পানির নিচে অক্সিজেনের সিলিন্ডারটি আনতে যখন যাবে তখনই রোজের দাদি একটা রিকোয়েস্ট করে। সে বলে আমার হাজবেন্ড পানির নিচে রয়েছে, আর সে এখন হয়তো
হয়তো কোনো সিট বেল্টের সাথেই বাঁধা রয়েছে, তবে তার কাছে যে টুপিটা রয়েছে সেই টুপিটা প্লিজ নিয়ে আসবেন, কারণ আমি সবসময় আমার হাজবেন্ডের টুপিটা রেখে স্মৃতি হিসেবে বাঁচতে চাই। কিন্তু দাদি তুমি নিজে বাঁচবে নাকি তারই তো কোনো গ্যারান্টি নেই, তোমার হাজবেন্ডের স্মৃতির চিন্তা করছো। তো যাই হোক, বডিগার্ড করে কি পানির নিচে চলে যায়, এরপর সে গিয়ে টুপিটা নেয় এবং তারপর অক্সিজেন সিলিন্ডারও পেয়ে যায়। তবে এগুলো নিয়ে সে করে কি সামনের দিকে একটু আগায়, যাতে কোনো খাবারপত্র বা কিছু পাওয়া যায় কিনা, বা অক্সিজেন বা আরো প্রয়োজনীয় কিছু পাওয়া যেতে পারে। আর তখনই একটা হাঙ্গর চলে আসে প্লেনের ভাঙ্গা অংশ দিয়ে আর বডিগার্ডের উপর হামলা করতে যায়। আর বডিগার্ড কোনো রকমে নিজেকে বাঁচিয়ে পানির উপরে চলে আসে ইবাদের কাছে, কিন্তু ওদিকে ইবারা অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ নিচে পানিতে অনেক তোলপাড় হচ্ছিল, কারণ বুঝতেই পারছেন এত বড় একটা হাঙ্গর এসেছে। আর বডিগার্ড করে কি ওই রোজের দাদিকে তার হাজবেন্ডের টুপিটা দেয় আর অক্সিজেনের সিলিন্ডারটাও দেয়। তবে সে যখন উপরে উঠতেই যাবে ঠিক তখনই বডিগার্ডের পা টেনে নিয়ে পানির ভিতরে চলে যায়। তো বুঝতেই পারছেন বডিগার্ড এখানেই সাফারি কিরকিরা হয়ে যায়। তো এটা দেখে সবাই অনেক স্তব্ধ এবং ভয় পেয়ে যায়। তো যাই হোক, ওরা করে কি আস্তে আস্তে এয়ারলক পকেটে যায়, যেখানে এখনো পানি ওঠেনি, মানে সবাই আস্তে আস্তে আরো উপরের দিকে উঠতে থাকে এবং ওরা সবাই একসাথে হয়েছিল। তো ওদের এখন ডাবল ভয়, প্রথমত ওদের হাতে সময় খুব কম, ভেতরে অক্সিজেন শেষ হয়ে যাবে, আর বিমানের এদিকে আস্তে আস্তে পানি চলে আসবে, তার উপর বাইরে হাঙ্গর, না পারছে বেরুতে না পারছে ভিতরে থাকতে। আবার এদিকে এবার যে বয়ফ্রেন্ড ছিল কায়েল, তার হাতে আবার অনেক ব্যথা, এর কারণ হচ্ছে ওর হাতের হাড্ডি ভেঙে গিয়েছে। আর তখন রোজের দাদি বলে আমি একজন নার্স, আমি তোমাকে হেল্প করতে পারি। তো এরপর রোজের দাদি করে কি কায়েলের হাতটা এমন ভাবে ব্যান্ডেজ করে দেয় যে ওর হাতের ব্যথা মোটামুটি কমে যায়। আর তারপর আমরা সমুদ্রের উপরে একটা হেলিকপ্টার এদিকে আসতে দেখি, আর এটা ইবার বাবা পাঠিয়েছে, কারণ বুঝতে হবে ইবার বাবা একজন অনেক বড় পলিটিশিয়ান, আর মূলত এখানে এসেছে হচ্ছে ইবার জন্য, মানে ইবার জন্য বাকি প্যাসেঞ্জারদেরও আর কি ভাগ্য খুলতে পারে। তবে হেলিকপ্টার যখন ওই লোকেশনে আসে তখন ওরা কিছুই খুঁজে পায় না, কারণ পুরো প্লেনটি পানির নিচে ডুবে গিয়েছে। আর ওইদিকে আমরা দেখতে পাই পানির নিচেও প্লেনটি অনেক তোলপাড় শুরু হয়েছে, মানে প্লেনের মধ্যে অনেক হাঙ্গর ঢুকে পড়েছে ওই ছিদ্র দিয়ে। আর এই হাঙ্গরগুলো করছে কি নিচে যে মৃত মানুষগুলো রয়েছে তাদের খাচ্ছে, আর এটার কারণে যেটা হচ্ছে প্লেনে জাগি খাচ্ছে আর প্লেনটা আরো ভিতর দিকে তলিয়ে যাচ্ছে। আবার বাইরেও প্রচুর হাঙ্গর রয়েছে। তো যাই হোক, ওরা এবার পড়ে গিয়েছে আরো বিপদে, ওদের যে কোনো একটা স্টেপ নিতে হবে, কারণ ওরা যদি এখানে থাকে তাহলে ওরা পানিতে ডুবে মারা পড়বে। কিন্তু তখন আমরা দেখতে পাই প্লেনটির উপরে একটা লিক হয়, আর লিকটি দিয়ে পানির ভিতরে প্রবেশ করতে শুরু করে এবং প্লেনের ভিতরে আরো বেশি তোলপাড় শুরু হয়ে যায়। আর তখন সবাই প্লেনের ভিতরে একটা শক্ত জিনিস ধরে রাখে, তারপর প্লেনটি আরো নিচের দিকে নেমে গিয়ে ওই শক্ত জিনিসে আটকে থাকে। আর এখানে উল্লেখ্য, প্লেনটি যদি আরো নিচে চলে যায় তাহলে কিন্তু একেবারে গিরিখাদে চলে যাবে, ওদের একজনও বাঁচবে না। তো ওরা সবাই ঠিক করে যে ওদের যে কোনো মূল্যে আগে এখান থেকে বেরোতে হবে। কিন্তু এখানকার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে হাঙ্গর, যে করেই হোক হাঙ্গরগুলোকে ডিস্ট্র্যাক্ট করে ওদের উপরে উঠতেই হবে। আর তখন রোজ বলে আমরা হাঙ্গর থেকে একটা উপায় বাঁচতে পারি। আমাদের স্কুল ম্যাডাম বলেছিল যে হাঙ্গররা বাবল পছন্দ করে না, বাবল মানে হচ্ছে পানির নিচে যে বুদবুদ তৈরি হয় সেগুলো আর কি। তো আমরা যদি চারিদিকে কোনোভাবে বাবল তৈরি করতে পারি তাহলে হাঙ্গরদেরকে সরানো যাবে। আর তখন ওদের সাথে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল সে বলে আমি প্লেনে যাওয়ার সময় দেখেছিলাম যে এখানে কয়েকটা যাত্রী ছিল যাদের কাছে স্কুবা ডাইভিং এর জিনিস ছিল, আর তার মানে হয়তো ওরা স্কুবা ডাইভিং করতে কোথাও যাচ্ছিল, তো ওগুলো আমাদের কাজে লাগবে, ওগুলোর সাহায্যে আমরা উপরে উঠতে পারি। আর তখনই ইবার বয়ফ্রেন্ড অনেক হতাশ হয়ে যায়, আর সে বলে না কিছুই করতে পারবো না, আমরা খুব শীঘ্রই মারা পড়বো, আমরা কেউই বাঁচতে পারবো না। ওর এরকম হতাশাজনক কথাবার্তা শুনে সবাই আরো অনেক ভয় পেয়ে যায়, আর ইবা তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারপর সে ভয় করে কি নিজেকে ওয়াশরুমে আটকে ফেলে, তবে খুব দ্রুত নিজেকে কন্ট্রোল করে আবার বাইরে বেরিয়ে আসে। আর এদিকে আমরা দেখতে পাই যে হেলিকপ্টারটা পানির উপরে ছিল, তারা কিছু না পেয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু তখন ভাগ্যক্রমে প্লেনের কিছু ভাঙ্গা অংশ পানির উপরে উঠে আসে আর হেলিকপ্টারের পাইলটরা দেখে ফেলে এবং ওরা বুঝতে পারে যে এখানেই প্লেনটা ডুবেছে। আর এরপর তাদের মধ্যে থাকা দুইজন ডুবুরি নিচে লাফ দেয় এবং ওরা ডুবে থাকা প্লেনটির কাছে পৌঁছেও যায়। আর তখন ওদের মধ্যে থাকা একজন করে কি প্লেনের ভিতরে ঢুকে আর একজন বাইরে থাকে। আর প্লেনের বাইরে যে ছিল সে ইবাদের ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা ছিল যে তোমরা টেনশন করো না, আমরা তোমাদের বাঁচাতে চলে এসেছি। কিন্তু তখন ইবারা উল্টো ওই উদ্ধারকারীকে বলতে থাকে ভাই আগে নিজে বাঁচ, তারপর না হয় আমাদের নিয়ে চিন্তা করবি। বাইরে অনেক শার্ক রয়েছে, বাট ডুবুরি এটা কিছুই বুঝতে পারে না, কিন্তু যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আর একটা শার্ক এসে ডুবুরিকে টেনে নিয়ে যায়। আর তার কিছুক্ষণ পর ওরা প্লেনের নিচে থেকে একটা চিৎকারের আওয়াজ পায়, আর তার মানে দ্বিতীয় ডুবুরিকেও শার্ক কেড়ে নিয়েছে। আর তখন এবার বয়ফ্রেন্ড বলে তার মানে আমাদের আর কোনো বাঁচার আশা নেই, তবে তারপরেও একটা আশা আছে, ওই যে দুই ডুবুরি এসেছিল আমরা যদি কোনোভাবে ওদের সিলিন্ডারটা পেয়ে যাই তাহলে আমরা হয়তো ওই সিলিন্ডার দিয়ে উপরে উঠতে পারবো। মানে শালার চিন্তা ভাবনা কি, ডুবুরিরা অক্সিজেন নিয়ে এসেই টিকতে পারলো না, ওরা ওদের অক্সিজেন নিয়ে উপরে উঠতে যাবে। তো যাই হোক, এছাড়া আর কোনো উপায় নেই। এরপর ওরা সিদ্ধান্ত নেয় যে করেই হোক অন্তত একটা ডুবুরি যেটা ওই প্লেনের ভিতরে মারা গিয়েছে তার অক্সিজেন সিলিন্ডারটা পেলেও ভালো হবে। তো কিছুক্ষণ পর দেখা যায় যে পানির ভিতরে আর নড়াচড়া হচ্ছে না, এর মানে
মানে হচ্ছে শার্ক প্লেন থেকে চলে গিয়েছে। কিন্তু তখনই ইভার বয়ফ্রেন্ড পা পিছলে পানির মধ্যে পড়ে যায়, আর এটা দেখে ইভা অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে। আর তখনই ওর বয়ফ্রেন্ড উঠে আসে আর বলে, এটা একটা প্রাঙ্ক ছিল, সিরিয়াসলি হালার পুত্তি এতক্ষণ ভয়ে হেগে দিচ্ছিলি আর এখন প্রাঙ্ক করতেছস। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে বাকি সবাই রেগে যায়। আমি হইলে তো ভাই আগে ওর ইচ্ছা মতন পিটাইতাম। তো যাই হোক, আমার পিটানোর দরকার নেই বা কারোরই কিছু করার দরকার নেই। তখনই একটা শার্ক এসে করে কি ওকে টেনে পানির নিচে চলে যেতে লাগে, কিন্তু ইভা আর বাকিরা মিলে ওকে কোনো রকমে উপরে ওঠাতে সক্ষম হয়। কিন্তু এর ফলে যেটা হয়, ওর পা ভেঙে যায় আর ও ব্যথার কারণে প্রচন্ড চিৎকার করতে থাকে। আর রোজের দাবি করে কি ওকে সিট বেল্টের মাধ্যমে পায়ের রক্ত পড়া বন্ধ করে দেয়, বাট এত গভীর জখম ছিল যে প্রচন্ড পরিমাণে রক্ত পড়ছিল। তো যাই হোক, এরপরে ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট বলে যে আমাদের বিমানের পিছনের যে স্টোরের অংশ রয়েছে সেখানে স্কুবা ডাইভারদের কিছু জিনিসপত্র রয়েছে, ওগুলো যদি আমরা আনতে পারি তাহলে ওগুলোর সাহায্যে আমরা উপর উঠতে পারবো। তো এরপর ইভা বলে আমি নিজে গিয়ে সেগুলো নিয়ে আসবো। আর এরপর ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট করে কি বিমানের পিছনের দরজা খুলে দেয় আর একটা ফ্লেয়ার দেয়, আর ওই ফ্লেয়ারের সাহায্যে পানির ভিতরে আলোকিত হয়ে যায়। তো যাই হোক, ইভা করে কি ওই ফ্লেয়ার নিয়ে ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে স্কুবা ডাইভারদের জিনিসপত্রগুলো রয়েছে। আর ইভা স্কুবা ডাইভারদের জিনিসগুলো নিয়ে উপরে ওঠার সময় একটা অক্টোপাস তার উপর হামলা করে দেয়, মানে ছোট একটা অক্টোপাস। আর এর ফলে ফ্লেয়ারটি নিভে যায় এবং পুরো জায়গাটি অন্ধকার হয়ে যায়। তো বুঝতেই পারছেন, ইভা ওই অন্ধকারে পুরোপুরি স্টাক হয়ে গিয়েছে। তো এই কারণে উপরে সবাই অনেক টেনশনে পড়ে যায়। আর তখন ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট ইভাকে বাঁচার জন্য নিজে নিচে যাবার সিদ্ধান্ত নেয়। আর যখন ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট নিচে নামতেই যাবে তখনই ইভা করে কি উপরের দিকে চলে আসে এবং সাথে করে ওই ডাইভিং এর জিনিসগুলো নিয়ে আসে। আর এখানে 4টা ডাইভিং স্যুট ছিল এবং মাস্ক ছিল। আর এটা নিয়ে ওরা যখন একটু স্বস্তির নিঃশ্বাস ছিল তখনই দেখা যায় অতিরিক্ত রক্তকরণের ফলে ইভার বয়ফ্রেন্ড সেখানেই মারা যায়, মানে বেশি পাক না হইলে এরকমই হয় আর কি। তো এটা দেখে ইভা অনেক ভেঙে পড়ে। আর তখনই প্লেনের মধ্যে আবারও তোলপাড় শুরু হয়ে যায়, মানে হাঙ্গররা আবারও হানা দেওয়ার জন্য ঢুকেছে। আর এর কারণে যেটা হয়, প্লেনের সামনের যে অংশটা ছিল সেটা ভাঙতে শুরু করে এবং এর মানে হচ্ছে ওরা খুব দ্রুত পানির নিচে চলে যাবে। ইভা তখন বলে আমাদের খুব দ্রুত এই পানি থেকে বের হতে হবে, নয়তো আমরা সবাই ডুবে মারা যাব। কিন্তু কায়েল এখানে অনেক বেশি ঘাবড়ে গিয়েছে। এর কারণটা হচ্ছে কায়েল সাঁতার কাটতে জানে না। কিন্তু ইভা তাকে বলে যে তোমার সাঁতার কাটতেও হবে না, তোমাকে কিচ্ছু করা লাগবে না, তুমি জাস্ট সুইমিং স্যুটটা পরবে আর নজলটা খুলে দেবে, তাহলে তোমার আর সাঁতার কাটার প্রয়োজন পড়বে না। মানে বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি, লাইফ জ্যাকেটটা যে আছে সেটার মধ্যে হয়তো গ্যাস চেম্বার রয়েছে, আর ওইটার নজল খুলে দিলে হয় কি ওই লাইফ জ্যাকেটটা ফুলে যায় হাওয়ায়, আর ওই হাওয়া তো আপনার সরাসরি পানির উপরে উঠে নিয়ে আসতে সাহায্য করবে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ইভা অক্সিজেনের সিলিন্ডার গুলো নিয়ে আসে, যেটা বডিগার্ড নিচ থেকে নিয়ে এসেছিল, আর সবাইকে জ্যাকেট পরতে বলে। আর সবাই যখন জ্যাকেট পরে আর উপরের দিকে উঠতে লাগে তখনই প্লেনটি নড়াচড়া করতে শুরু করে। এর মানে হচ্ছে প্লেনটির সামনের অংশ ভেঙে নিচে তলিয়ে গিয়েছে। আর এখন ওদের খুব দ্রুত পানির উপরে উঠতে হবে আর এখন এখান থেকে মাস্ক বের হতে হবে। কিন্তু তখন রুজের দাদি হঠাৎ করে বলে ওঠে আমি তোমাদের সাথে যাব না, কারণ আমার বয়স হয়ে গিয়েছে, আর আমি যদি তোমাদের সাথে যাই তোমাদেরও জীবন চলে যেতে পারে, কারণ আমি বুড়ো মানুষ, তোমাদের পুরো টিমকে স্লো করে দিব। আর যেহেতু আমাদের কাছে একটি মাত্র অক্সিজেন সিলিন্ডার রয়েছে, এই একটা অক্সিজেন সিলিন্ডার তোমাদের কাজে লাগবে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আমার নাতিকে প্লিজ বাঁচিও। তো তখন ইভা প্রমিস করে আমি আপনার নাতিকে বাঁচাবো। তো এরপর আমরা দেখতে পাই রোজকে সাথে নিয়ে ওরা পানির ভিতরে ঢুকে যায়। আর ওরা যখনই পানির ভিতরে চলে যায় তখনই সেখানে আবারও শার্ক হতবাকা চলে আসে। কিন্তু এই মুহূর্তে এবার মনে পড়ে রোজের বলা কথাটা, মানে শার্ক বাবল পছন্দ করে না। আর তখন ওরা করে কি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে শার্কের সামনে অনেক বাবল ছুড়ে মারে, আর এটা দেখে শার্ক দূরে সরে যায়। আর অন্যদিকে রোজের দাদি নিজেকে ওয়াশরুমে আটকে ফেলে। আর এদিকে আমরা দেখতে পাই কায়েল আর অ্যাসিস্ট্যান্ট একসাথে রয়েছে আর ওরা এখন বের হবে। তো সর্বপ্রথম অ্যাসিস্ট্যান্ট ডুব দিয়ে পানির নিচের দিকে যেতে লাগে, মানে বুঝতে পারছেন নিচের দিকে যেতে হয় তারপরে উপরে উঠতে হবে। কিন্তু কায়েল বয় একটা জিনিস ধরে ওখানে আটকে ছিল, এদিকে আসছিল না। আর এই কারণে ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট করে কি আবারও পিছনের দিকে এগিয়ে যায় ওকে আনার জন্য। কিন্তু তখনই একটা শার্ক কাইলের উপর অ্যাটাক করে আর ওকে মেরে ফেলে। আর ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট কাইলের চিন্তা বাদ দিয়ে রোজ এবং ইভার দিকে চলে যায়। আর তারপর ওরা তিনজন এক জায়গায় হয়ে ওই অক্সিজেন সিলিন্ডার থেকে বারবার নিঃশ্বাস নিচ্ছিল। এবং তখনই ইভা একটা ঘটনা করে, সে ইশারা দিয়ে বলে তোমরা দুজন অক্সিজেন সিলিন্ডার নিয়ে উপরে চলে যাও, কারণ এটা তিনজনের জন্য হয়তো যথেষ্ট হবে না। তারপরে ইভা করে কি ওই অক্সিজেন সিলিন্ডার থেকে বড় একটা নিঃশ্বাস নেয় আর ওদেরকে চলে যেতে বলে। আর এরপরে ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট এবং রোজ দুজনে মিলে ওদের জ্যাকেটের নজল খুলে দেয়। আর এর ফলে যেটা হয় ওদের জ্যাকেটটি হাওয়াতে পড়ে যায় আর ওরা উপরের দিকে উঠে যায়। আর এরপর এদিকে ইভা যখন ওর জ্যাকেটের নজলটা খুলতে যায়, বাট তখনই এখানে একটা শার্ক চলে আসে আর ওর উপর হামলা করে দেয়, যে কারণে ইভাকে এবার প্লেনের ভিতরে প্রবেশ করতে হয়। আর এরপর শার্ক যখন চলে যায় তখন সমস্যা হচ্ছে যে দুটো, প্রথমত ইভার কাছে তো কোনো অক্সিজেন সিলিন্ডার নেই, আর একটা হচ্ছে যে ইভা বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবে না, দ্রুত বের হতে হবে। তো এরপর যখন আবারও বের হতে যাবে তখন আবারও একটা শার্ক চলে আসে আর প্লেনটাও নিচের দিকে নামতে শুরু করেছে। তো ইভা এখান থেকে বের হবার অনেক চেষ্টা করতে থাকে, বাইরে
বের হওয়ার অনেক রাস্তা খুঁজতে থাকে, কিন্তু রাস্তা খুঁজে পায় না। প্লেনটি আরো গভীরের দিকে যেতে শুরু করে, কিন্তু প্লেনটা গভীরে যাবার আগেই ইভা ফাইনালি একটা পেছনের দিকে রাস্তা পেয়ে যায়। তো বের হয়ে আল্লাহর নাম নিয়ে জ্যাকেটে নজলটি খুলে দেয় যে যা আছে কপালে তাই হবে। আর জ্যাকেটটি হাওয়ায় পড়ে যায় আর সে উপরের দিকে উঠতে লাগে, কিন্তু উপরে ওঠার আগে মাঝপথে ওর বডির ভিতরে পুরো অক্সিজেন শেষ হয়ে যায়, আর যে কারণে মাঝপথে সে বেহুশ হয়ে যায়। কিন্তু ওর ভাগ্যটা অনেক ভালো ছিল, আর যেহেতু পরিচালকও ওর সাথে ছিল তাই ওর সাথে সাথে হুঁশ ফিরে আসে। কিন্তু ও আশেপাশে কাউকেই দেখতে পায় না, দূর দূরান্তে ও কাউকেই দেখতে পায় না, আর ও মনে করে হয়তো ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট এবং রোজ মারা গিয়েছে। কিন্তু তখনই আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওখানে হেলিকপ্টার চলে আসে, আর দড়ির মাধ্যমে ওকে উপরে টেনে নেওয়া হয়। আর উপরে উঠতেই সে হেলিকপ্টারে দেখতে পায় যে রোজ এবং ফ্লাইট অ্যাসিস্ট্যান্ট অলরেডি এখানে রয়েছে। তো যাই হোক, এবার এটা ভেবে ভালো লাগে যে ও রোজের দাদিকে কথা দিয়েছে যে ও রোজকে বাঁচাবে, আর ও রোজকে বাঁচাতে পেরেছে। কিন্তু এবার তার বয়ফ্রেন্ড এবং তার বন্ধু তার বডিগার্ডকে হারিয়েছে, আর ওদিকে রোজ তার দাদা দাদি দুজনকে হারালো। তো যাই হোক, কোনোভাবে ওরা এই যাত্রায় বেঁচে গিয়েছে, পিছনে ফিরে তাকাবার আর কোনো রাস্তাই নেই। তো হেলিকপ্টারটি ওদেরকে নিয়ে সামনের দিকে এগোয়, আর এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। আমি জানি না আপনাদের কাছে এই সিনেমাটি কেমন লেগেছে, কারণ এরকম সিম্পল কাহিনীতেও অনেক টান টান উত্তেজনা সিনেমা ছিল আর কি এটা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর কমেন্টে জানাতে ভুলবেন না সিনেমাটি কেমন লেগেছিল আপনার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমরা ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি পেতে পারেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।